দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। সাথে আছে আমি শরীফুল হক। শুরুতে আজকের শিরোনামগুলো আপনাদের জানিয়ে দিতে চাই। চিরনিদ্রায় শায়িত হামাস প্রধান হানিয়া, হামলার শঙ্কায় ইসরায়েলের নিরাপত্তা জোরদার। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে ৩২ শিশু নিহত, ইউনিসেফের বিবৃতি। বন্যায় ভাসছে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ, ভূমিধসে বাস্তুচ্যুত বহু মানুষ। দর্শক, এবারে মূল খবরে নিয়ে যেতে চাই আপনাদের। কাতারে চিরনিদ্রায় শায়িত হলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। দ্বিতীয় নামাজে জানাজা শেষে লুজাইল কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন হামাসের উচ্চ পদস্থ নেতাসহ সর্বস্তরের মানুষ। এদিকে ইরানে হামলার শঙ্কায় নিরাপত্তা জোরদার করেছে ইসরায়েল। মিত্রকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হাজারো মানুষের চোখের জলে কাতারের লুসাইল কবরস্থানে সমাহিত হলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। দেশটির সবচেয়ে বড় মসজিদ ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজা। এ সময় তাকে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানাতেই আমরা এখানে উপস্থিত হয়েছি। ইসরায়েলের বিরুদ্ধে আদর্শ নেতা হিসেবে হানিয়াকে দেখে এসেছি আমরা। প্রতিরোধের প্রতীক তিনি। উপস্থিত ছিলেন ফাতা ও ইসলামিক জিহাদ সহ ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলোর নেতারাও। জানাজা ঘিরে দোহায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বুধবার ইরানের রাজধানী তেহরানে বিপ্লবী গার্ডের অতিথিশালায় গুপ্ত হামলা চালিয়ে হত্যা করা হয় ইসমাইল হানিয়াকে। সেখানে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইমামতিতে সম্পন্ন হয় প্রথম জানাজা। হামাস প্রধানের এমন মৃত্যুতে একদিনের শোক পালন করছে পাকিস্তান ও তুরস্ক। বর্বর এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আঙ্কারার রাস্তায় বিক্ষোভ করেন হাজারো মানুষ। কাপুরুষোচিত এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। প্রতিপক্ষের জ্যেষ্ঠ নেতাকে হত্যার পর সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ইসরায়েলও। সামরিক বাহিনী সব রকমের হামলা মোকাবেলায় প্রস্তুত আছে বলে জানিয়েছে আইডিএফ। ইরান ও তাদের প্রক্সি বাহিনীর হুমকির প্রেক্ষিতে মিত্রকে সুরক্ষা দেওয়ার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। এ বিষয়ে বাইডেন ও নেতানিয়াহুর মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। ইরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে কিভাবে হত্যা করা হয়েছে সেটি নিয়ে চলছে নানা বিশ্লেষণ। ক্ষেপণাস্ত্র হামলায় হত্যার খবর ছড়ালেও মার্কিন প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন হানিয়া। তেহরানের যে গেস্ট হাউসে তিনি ছিলেন সেখানে 2 মাস আগেই রাখা হয়েছিল উচ্চ ক্ষমতার বোমা, যা রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে দেয়ালের একটি অংশ ধসে পড়লেও অক্ষত ছিল ভবনটি। হত্যার পর যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে নিশ্চিত করেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রের 8 কর্মকর্তার বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও 35 জন। এর মধ্যে সুজাইয়া এলাকার একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় 15 ফিলিস্তিনি শরণার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত শরণার্থী। স্কুলটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 39,480 জনে। এদিকে ইসরায়েলি 7টি রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জুলাইয়ে বাংলাদেশে হওয়া কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতায় নিহত 32 শিশু নিহত হয়েছে। শুক্রবার এমন তথ্য দিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। অফিসিয়াল পেজে দেয়া এক বিবৃতিতে ইউনিসেফের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইসেকেরা জানান, বাংলাদেশে চলমান সহিংসতায় শিশুদের ওপর যে প্রভাব পড়ছে তাতে তিনি উদ্বিগ্ন। তিনি আরও জানান, ইউনিসেফ সব ধরনের সহিংসতার বিপক্ষে। সেই সাথে শিশুদের গ্রেপ্তার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জাতিসংঘের শিশু অধিকার সম্মেলনে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশকে শিশু সুরক্ষা নিশ্চিত করতে হবে, এ কথাও উল্লেখ করা হয় বিবৃতিতে। ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারত, পাকিস্তান এবং চীনের বেশ কিছু অঞ্চল। শুধু ভারতের কেরালাতেই প্রাণহানি হয়েছে 3 শতাধিক। ভূমিধসে নিশ্চিহ্ন হয়েছে বেশ কয়েকটি গ্রাম। নিখোঁজদের খোঁজে প্রায় 1 সপ্তাহ ধরে চলছে উদ্ধার অভিযান।
কিছুদিন আগে কেরালায় শুরু হয়েছিল ভারী বৃষ্টি, যাতে তলিয়ে গেছে বিস্তৃত অঞ্চল আর ভূমিধসে প্রাণহানি ৩ শতাধিক। শুধু কেরালা নয়, বন্যা, ভূমিধস ও অতিবৃষ্টিতে জেরবার, উত্তরাখণ্ড, হিমাচল, দিল্লি ও রাজস্থানের বেশ কিছু অঞ্চল। কেরালার ওয়েদারে ভূমিধসে এখনও ঠিক কতজন মাটি চাপা পড়ে আছে সেই সংখ্যা অস্পষ্ট। ইসরো থেকে পাঠানো ছবিতে দেখা গেছে ধস নেমেছে ৮৬,০০০ বর্গমিটার এলাকা জুড়ে। নিশ্চিহ্ন হয়ে গেছে নুলপুঝা ও আত্তামাল্লা গ্রাম। ঘরবাড়ি হারানো মানুষগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করতে ব্যস্ত কেরালা প্রশাসন। অন্তত ৭ দিন ধরে সেখানে যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছেন ভারতীয় সেনাবাহিনী, বিপর্যয় রোধ বাহিনী ও নৌবাহিনীর সদস্যরা। অতিবৃষ্টির হাত থেকে রক্ষা পায়নি উত্তর ভারতও। উত্তরের ৭ রাজ্যে প্রাণ গেছে অন্তত ৪২ জনের। উত্তরাখণ্ডে প্লাবন ও ভূমিধসের কারণে বন্ধ হয়ে গেছে চারধাম যাত্রা। রাজধানী দিল্লিবাসীও দুর্ভোগ পোহাচ্ছে অতিবৃষ্টি ও বন্যায়। এদিকে অতিবৃষ্টি ও বন্যায় নাজেহাল পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোর। দেখা দিয়েছে জলাবদ্ধতা, ড্রেনের পানি প্রবেশ করেছে বাসিন্দাদের বাড়িতে। দেশটির আবহাওয়া দপ্তর বলছে, গেল ৪৪ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে লাহোরে। আগামী কয়েকদিনও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে পিএমডি। এছাড়া চীনের হুনান প্রদেশে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণ গেছে বেশ কয়েকজনের। রাখি জেসমিন, চ্যানেল 24। উত্তর আফ্রিকার দেশ সুদানে যুদ্ধের কারণে নিষেধাজ্ঞায় কমেছে ত্রাণ সরবরাহ। মোট জনসংখ্যার ২০ ভাগে ভুগছেন তীব্র খাদ্য সংকটে। বাধ্য হয়ে লতাপাতা ও মাটি খেয়ে বাঁচার চেষ্টা করছে বহু মানুষ। নানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাটাও কম নয়। গেল বছরের এপ্রিল থেকে সুদানে চলছে গৃহযুদ্ধ। সংঘাত সংঘর্ষে ভেঙে পড়েছে দেশটির অর্থনীতি, ব্যাহত হচ্ছে ফসলের আবাদ। ফলে তীব্র খাদ্য সংকটের দ্বারপ্রান্তে আফ্রিকার দেশটি। সেনাবাহিনী ও আধা সামরিক মিলিশিয়া বাহিনীর মধ্যে চলা সংঘাতে নিরাপত্তাহীনতায় কৃষিকাজে ফিরতে পারছেন না কৃষকরা। ১ বছরের বেশি সময় ধরে চলা সংকটে দুর্ভিক্ষের সম্মুখীন দেশটি। গেল কয়েক মাসে দেশটির সবচেয়ে উর্বর অঞ্চল হিসেবে পরিচিত জাজিরা, গাদারিক ও সিনাল প্রদেশে সংঘাত বেড়েছে কয়েক গুণ। পুরো দেশের খাদ্য চাহিদার বড় অংশ পূরণ হয় এসব অঞ্চল থেকে। দীর্ঘ লড়াইয়ের প্রভাব পড়েছে ফসল উৎপাদনে। নিজ জমিতে ঠিকভাবে শস্য উৎপাদন করতে না পারায় কৃষকদের চোখে মুখে হতাশা। সংঘাতে জড়িত দুই পক্ষই নিজেদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না, যার খেসারত দিচ্ছে কৃষিকাজে নিয়োজিত মানুষগুলো। দেখা দিয়েছে খাদ্য নিরাপত্তাহীনতা। এভাবে চলতে থাকলে চাহিদার তুলনায় কম ফসল উৎপাদনের শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য মতে সুদানের পরিস্থিতি এতটাই করুণ যে সন্তানদের ক্ষুধা মেটাতে শেষ সম্বলটুকু বিক্রি করে দিচ্ছেন অভিভাবকরা। অনেকেই বাধ্য হয়ে করছেন ভিক্ষা। সব মিলিয়ে দেশটিতে মানবিক বিপর্যয় ঠেকেছে চরমে। মাসুম রাব্বি, চ্যানেল 24। পর্যটকদের লাগাম টানতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে ইতালির ভেনিস শহর কর্তৃপক্ষ। ভেনিসে ২৫ জনের বেশি পর্যটক সদস্যের দল প্রবেশ দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। আর এই নির্দেশ না মানলেও গুনতে হবে ২৫ থেকে ৫০০ ইউরো পর্যন্ত জরিমানা। বিশ্বজুড়ে পর্যটকদের অন্যতম জনপ্রিয় গন্তব্য ভেনিস। ইতালির ঐতিহ্যবাহী এই শহরে প্রতি বছর ভিড় জমান লাখো পর্যটক। শহরটির অর্থনীতির অন্যতম চালিকা শক্তি ও পর্যটন। তবে সাম্প্রতিক সময়ে পর্যটকদের অতিরিক্ত চাপে হুমকির মুখে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জনজীবন ও পরিবেশ। তাই পর্যটকদের লাগাম টানতে এবার নতুন বিধিনিষেধ আরোপ করল স্থানীয় প্রশাসন। নিষিদ্ধ করা হয়েছে ২৫ জনের বেশি পর্যটকের দল। পাশাপাশি লাউডস্পিকার ব্যবহারেও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। এসব নিয়ম অমান্য করলে গুনতে হবে ২৫ থেকে ৫০০ ইউরো পর্যন্ত জরিমানা। ঐতিহ্য ও পরিবেশ রক্ষায় এই বিধিনিষেধকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। তবে অনেকেই বলছেন নিষেধাজ্ঞা আরও কঠোর হওয়া প্রয়োজন। আমি মনে করি এটি যৌক্তিক সিদ্ধান্ত। ছোট্ট এই শহরের ঐতিহ্য রক্ষায় এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হতে পারে। অতিরিক্ত পর্যটকের চাপে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শহরের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। গেল ৭০ বছরে ৭২% বাসিন্দা ভেনিস ছেড়েছে।
বর্তমানে মাত্র 28% টিকে আছে। আমি মনে করি বিধিনিষেধ আরও কঠোর হওয়া প্রয়োজন। ask people to pay a small tourism tax. গেল এপ্রিলে পর্যটকদের চাপ নিয়ন্ত্রণে প্রবেশ ফি নির্ধারণ করে ভেনিস শহর কর্তৃপক্ষ, যেখানে 14 বছরের বেশি বয়সের পর্যটকদের প্রবেশ ফি ধরা হয় 5 ইউরো। মাত্র 7.6 বর্গ কিলোমিটারের শহরটিতে 1954 সালে বসবাস ছিল 1,70,000 মানুষের। গেল বছর এই সংখ্যা কমে দাঁড়ায় 49,000-এ। মাসুম রাব্বি, চ্যানেল 24। দর্শক, এবারে এক নজরে দেখে নেব বিশ্বের আরও কিছু খবর। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়া ইসরায়েলের তেল আবিবে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। আগামী 8 আগস্ট পর্যন্ত তেল আবিবে ভারতের এয়ার ইন্ডিয়ার কোনো বিমান যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামকে তুরস্কে নিষিদ্ধ করা হয়েছে। হামাসের রাজনৈতিক প্রধান হানিয়া নিহতের ঘটনায় পোস্ট সেন্সর করার অভিযোগে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। তুরস্কে অন্তত 6 লাখ মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করেন। রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে বড় ধরনের বন্দি বিনিময় হয়েছে। স্নায়ুযুদ্ধের পর এটি সবচেয়ে বড় বন্দি বিনিময়। চুক্তির আওতায় তুরস্কের মধ্যস্থতায় নিজ নিজ দেশে ফিরেছেন 26 জন নাগরিক। রাশিয়া মুক্তি দিয়েছে 16 জনকে। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে ছিল আজকের আয়োজন। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং সেগুলোর বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।